ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স 1 বিষয়টির অধ্যায় 4 অর্থাৎ বিন্যাস বা পারমুটেশন নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের লেকচার 2 নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো ইতিমধ্যে আমার চ্যানেলে এই অধ্যায়ের লেকচার 1 পেয়ে গেছো। এই লেকচার 2 তে আমি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সমস্যা 1 নামে আমি একটা অঙ্ক দিয়েছি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে। আমরা অঙ্কটা একটু দেখে নিই। 65320 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায় নির্ণয় করো। অর্থাৎ এখানে যে 5টা অঙ্ক দেয়া আছে, এই 5টা অঙ্ক দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক বিজোড় সংখ্যা। সার্থক বিজোড় সংখ্যা বলতে কি বোঝায়? বিজোড় সংখ্যাটি 5 অঙ্কের বিজোড় সংখ্যা হবে। তো এইরকম 5 অঙ্কের বিজোড় সংখ্যা কতগুলো গঠন করা যাবে সেই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। আমরা সমাধানটা একটু দেখি। এখানে প্রদত্ত অঙ্কগুলো আমি এখানে জাস্ট যেটা দেয়া আছে সেটাই লিখলাম। প্রদত্ত অঙ্কগুলো হলো 65320। প্রদত্ত অঙ্কগুলো দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা গঠন করতে হলে সংখ্যার সর্বশেষ অঙ্কটি 3 অথবা 5 হবে। আমরা জানি যে কোনো বিজোড় সংখ্যার সর্বশেষ অঙ্কটি অবশ্যই বিজোড় হতে হবে। তো এখানে দেখো 65320, এখানে যে 5টা অঙ্ক দেওয়া আছে এর মধ্যে বিজোড় হচ্ছে 2টা, 5 এবং 3। তার মানে এই অঙ্কগুলো দ্বারা যদি আমরা 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা গঠন করতে চাই, তাহলে এই 5 অথবা 3 অবশ্যই সংখ্যাগুলোর শেষের অঙ্ক হবে। অর্থাৎ সর্বশেষ অঙ্কটা অবশ্যই 5 অথবা 3 হতে হবে। তো আমরা এই কথাটা এখানে লিখে দিয়েছি। এখন 3 কে সর্বশেষ স্থানে নির্দিষ্ট রেখে বাকি 4টি অঙ্ক দ্বারা 4টি স্থান পূরণ করা যায় 4p4 উপায়ে। বিজোড় সংখ্যা হতে হলে সর্বশেষ অঙ্কটা 3 অথবা 5 হবে। এখানে দুইটাই বিজোড় অঙ্ক দেয়া আছে, তার মানে এই দুইটার যে কোনো একটা অবশ্যই সর্বশেষ স্থানে থাকতে হবে। এখন আমরা 3 কে যদি সর্বশেষ স্থানে নির্দিষ্ট করে ফেলি, সর্বশেষ স্থানটাতে যদি সবসময় 3 থাকে, তাহলে 3 এর জন্য নতুন কোনো বিন্যাস হচ্ছে না বা নতুন কোনো সংখ্যা হচ্ছে না। শুধুমাত্র বাকি যে 4টা আছে সংখ্যা থাকবে, 3 বাদ দিয়ে 6520। এই যে 4টা অঙ্ক আছে, এই 4টার কারণে সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা হবে। এই 4টা অঙ্ক দ্বারা যেহেতু 5 অঙ্কের সংখ্যা, তার মানে 4টা স্থান বাকি থাকবে। এই 4টা স্থান 4টা অঙ্ক দ্বারা পূরণ করা যাবে 4p4 বা ফ্যাক্টোরিয়াল 4। এটা আমি আর লিখি নাই। 4p4 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, আর এই ফ্যাক্টোরিয়াল 4 এর মানটা হচ্ছে 24 এত উপায়ে। তার মানে 3 কে যদি আমরা সর্বশেষ স্থানে রাখি, তাহলে বাকি 4টা অঙ্ক দ্বারা 4টা স্থান পূরণ করা যায় 24 উপায়ে। এখন 0 কে যদি তুমি প্রথমে রাখো এবং 3 কে যদি সর্বশেষে রাখো, তাহলে যে সংখ্যাটা হবে, আমরা জানি যে 0 যদি প্রথমে থাকে কোনো সংখ্যার, সেক্ষেত্রে 0 এর কোনো ভ্যালু থাকে না। তার মানে তখন এই সংখ্যাটা 4 অঙ্কের হয়ে যাবে, 5 অঙ্কের হবে না। এই ক্ষেত্রে যদি 0 কে আমরা প্রথমে রাখি, 3 কে সর্বশেষে রেখে মাঝখানে অন্য 3টা অঙ্ক বসাই, তাহলে 5টা অঙ্ক থাকবে, কিন্তু সংখ্যাটা 5 অঙ্ক বিশিষ্ট হবে না, সেটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে। আমি এই কথাটা এখানে লিখে দিয়েছি। কিন্তু 0 কে প্রথমে এবং 3 কে সর্বশেষে রেখে গঠিত সংখ্যা 5 অঙ্ক বিশিষ্ট নয়, কারণ 0 প্রথমে থাকলে 0 এর কোনো ভ্যালু থাকবে না, সেক্ষেত্রে সংখ্যাটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। এখন 0 কে প্রথমে এবং 3 কে সর্বশেষ স্থানে নির্দিষ্ট রেখে বাকি 3টি অঙ্ক দ্বারা 3টি স্থান পূরণ করা যায় 3p3 উপায়ে বা 6 উপায়ে। এই কথাটার মানে হচ্ছে যে সংখ্যাগুলোর সামনে 0 এবং সর্বশেষ অবস্থানে 3 আছে বা সর্বশেষ স্থানে 3 আছে, সেই সংখ্যাগুলোর সংখ্যা হবে 3p3। এটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে চিন্তা করি, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 হবে, আর ফ্যাক্টোরিয়াল 3 এর মানটা হচ্ছে 6। তার মানে হচ্ছে যে সকল সংখ্যার প্রথমে 0 এবং সর্বশেষে 3 থাকবে, অর্থাৎ 5টা অঙ্ক থাকলেও 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এগুলো 5 অঙ্ক বিশিষ্ট নয়, এরকম সংখ্যা হবে কয়টা? 6টা। সুতরাং 3 কে সর্বশেষ স্থানে নির্দিষ্ট রেখে 5 অঙ্ক বিশিষ্ট সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যাবে কতটা উপায়ে? এখানে আমরা পেয়েছিলাম টোটাল উপায় হচ্ছে 24, আর 6 উপায়ে করা যায় যে সংখ্যাগুলোর ক্ষেত্রে প্রথমে 0 থাকবে। তার মানে 0 থাকলে তো সেটা 5 অঙ্কের হচ্ছে না, 4 অঙ্কের হয়ে যাচ্ছে। অতএব আমরা এই 24 উপায় থেকে এই 6 উপায়ে বাদ দিব। তো এই 6 উপায় বাদ দিলে কত থাকবে? 18 উপায়ে। তার মানে 3 কে সর্বশেষ স্থানে রেখে 5 অঙ্ক বিশিষ্ট সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যাবে 18টা। অনুরূপভাবে 5 কে সর্বশেষ স্থানে নির্দিষ্ট রেখে 5 অঙ্ক বিশিষ্ট সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যাবে 18 উপায়ে। আমি এই যে এখানে লিখে দিলাম। মূলত যেহেতু আমরা 3 এর ক্ষেত্রে বের করেছি 18 উপায়ে, একই রকম ভাবে বা একই প্রক্রিয়ায় যদি আমরা
এই 5-এর ক্ষেত্রে দেখি, তাহলে আমরা এই 18 উপায়ে পাবো। অর্থাৎ 5কে সর্বশেষ স্থানে রেখে সংখ্যা গঠন করা যাবে 18টি। অতএব প্রদত্ত অঙ্কগুলো দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যাবে কতটি? 3 এর জন্য 18, 5 এর জন্য এই যে এখানে 18/18। সো এই দুইটা যদি আমরা যোগ করি 18 + 18 মানে 36টি। অর্থাৎ এখানে যে অঙ্কগুলো দেয়া আছে 65320, এই অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যাবে 36টি। আর এটাই তোমাকে বের করতে বলা হয়েছে প্রশ্নে। তাহলে আনসারটা কি হবে? 36। আমি এখানে লিখে দিলাম। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সমস্যা 2 নামে আমি অন্য একটা অঙ্ক দিয়েছি। 0, 1, 2, 3, 4 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক জোড় সংখ্যা গঠন করা যায় নির্ণয় করো। আমরা সমস্যা 1-এ দেখেছিলাম কয়েকটা অঙ্ক দেয়া আছে, বিজোড় সংখ্যা গঠন করতে হবে। এখানে 5টা অঙ্ক দেয়া আছে। এই 5টা অঙ্ক দ্বারা 5 অঙ্কের সার্থক জোড় সংখ্যা কতগুলো গঠন করা যায় সেই সংখ্যাটা আমাদের বের করতে হবে। আমরা সমাধানটা একটু দেখে নিই। এখানে প্রদত্ত অঙ্কগুলো হলো 0, 1, 2, 3, 4। এখানে যা দেয়া আছে আমি সেম লিখলাম। প্রদত্ত অঙ্কগুলো দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা গঠন করতে হলে সংখ্যার সর্বশেষ অঙ্কটি 0, 2 অথবা 4 হবে। আমরা জানি যে কোনো জোড় সংখ্যার সর্বশেষ অঙ্কটা অবশ্যই জোড় সংখ্যা হবে অথবা 0। তো এখানে দেখো যে অঙ্কগুলো দেয়া আছে 0, 1, 2, 3, 4 এর মধ্যে 0, 2, 4 এই তিনটা যদি সর্বশেষ স্থানে থাকে কোন সংখ্যার, সেই ক্ষেত্রে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা হবে। তো আমরা এই কথাটাই এখানে লিখেছি। এখন 0 কে সর্বশেষ স্থানে নির্দিষ্ট রেখে বাকি 4টি অঙ্ক দ্বারা 4টি স্থান পূরণ করা যায় 4p4 উপায়ে। আর 4p4 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 বা 24 উপায়ে। তার মানে হচ্ছে যে 0 যদি সর্বশেষ স্থানে রাখি তাহলে বাকি 4টি অঙ্ক দ্বারা 4টি স্থান পূরণ করা যায় 24 উপায়ে। এখন 2-কে সর্বশেষ স্থানে নির্দিষ্ট রেখে বাকি 4টি অঙ্ক দ্বারা 4টি স্থান পূরণ করা যায় 4p4 উপায়ে। আগের মতোই আমরা লিখলাম, তার মানে হচ্ছে 24 উপায়ে। এই বিষয়টা আমি সমস্যা 1-এও বলেছি, এখানেও আবার বলে দিচ্ছি। যেহেতু 2-কে সর্বশেষ স্থানে আমরা নির্দিষ্ট করে ফেললাম, নির্দিষ্ট করে ফেলা মানে হচ্ছে সবসময় সর্বশেষ স্থানে 2 থাকবে। যদি সর্বশেষ স্থানে সবসময় 2 থাকে, সেক্ষেত্রে 2 এর কারণে ভিন্ন কোনো সংখ্যা তৈরি হচ্ছে না। শুধুমাত্র বাকি 4টি যে অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো যখন আমরা অবস্থান পরিবর্তন করব তখনই ভিন্ন ভিন্ন সংখ্যা হবে। 2-কে যখন সর্বশেষ স্থানে নির্দিষ্ট করে ফেলবো তখন বাকি থাকবে 4টি স্থান, যেহেতু 5 অঙ্কের সংখ্যা। তো 4টি অঙ্ক বাকি থাকে, 4টি স্থান বাকি থাকে, তার মানে 4টি অঙ্ক দ্বারা 4টি স্থানকে পূরণ করতে হবে। আমরা জানি এটা ফ্যাক্টোরিয়াল 4 বা 4p4 উপায়ে করতে পারি। আর এটার মান পেলাম 24। এখন সেই সমস্যা 1-এর মতোই এখানে যেহেতু 0 আছে, তো 2-কে সর্বশেষ স্থানে রাখলে সেটা জোড় সংখ্যা হবে, সেটা বুঝলাম। কিন্তু এখানে যে অঙ্কগুলো দেয়া আছে 2 বাদে যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে 0, 1, 3, 4। তার মানে কোনো এক সময় 0টা প্রথমে থাকবে। তো 0-কে যখন আমরা প্রথমে রাখবো এবং 2 যখন বা 2 যখন সর্বশেষ স্থানে থাকবে, সেক্ষেত্রে যে সংখ্যাগুলো পাবো আমরা, এই সংখ্যাগুলো 5টা অঙ্ক থাকলেও সেই সংখ্যাগুলো হচ্ছে মূলত 4 অঙ্ক বিশিষ্ট, তার মানে 5 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যা নয়। এখন 0-কে প্রথমে এবং 2-কে সর্বশেষ স্থানে নির্দিষ্ট রেখে বাকি 3টি অঙ্ক দ্বারা 3টি স্থান পূরণ করা যায় 3p3 উপায়ে বা 6 উপায়ে। এই কথাটা মানে হচ্ছে যে সকল সংখ্যার সর্বশেষ অঙ্কটা 2 থাকবে সেই সংখ্যাগুলোর কিছু সংখ্যা আমরা পাবো যেগুলোর প্রথমে 0 থাকবে, কারণ আমরা এখানে তো এটা বিভিন্ন ভাবে সাজাবো। তো কোনো কোনো সংখ্যার ক্ষেত্রে 0টা প্রথমে আসবে। 0 যখন প্রথমে থাকবে তখন সেটা 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে, সেটা সার্থক। 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয়। আমরা এই কথাটা এখানে লিখেছি। 0-কে যদি আমরা ফিক্সড করে ফেলি যে প্রথমে যে সংখ্যাগুলোর প্রথমে 0 আছে, তার মানে 0টা ফিক্সড, 0 প্রথমে 2 শেষে, তো মাঝখানে বাকি থাকবে 3টা স্থান, যেহেতু 5 অঙ্কের সংখ্যা। আর এখানে অঙ্ক দেওয়া আছে 5টা, তার মানে 3টা অঙ্ক বাকি থাকবে। এর অর্থ হলো যে 3টা স্থান 3টা অঙ্ক দ্বারা পূরণ করব। আর 3টা স্থানকে যদি আমরা 3টা অঙ্ক দ্বারা পূরণ করতে চাই, সেই উপায় সংখ্যাটা হবে 3p3 আর এটার মান হচ্ছে 6। সুতরাং 2-কে সর্বশেষ স্থানে নির্দিষ্ট রেখে 5 অঙ্ক বিশিষ্ট সার্থক জোড় সংখ্যা গঠন করা যাবে। আমরা পেয়েছিলাম যে 2-কে সর্বশেষ স্থানে রাখলে প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা হবে 24টা। এখানে 24 উপায় মানে 24টা সংখ্যা হবে। কিন্তু এর মধ্যে দেখা যাবে কিছু সংখ্যার প্রথম অঙ্কটা 0, সেই সংখ্যাগুলো 5 অঙ্কের সংখ্যা নয়, সেটা 4 অঙ্কের হয়ে যাবে। সেক্ষেত্রে 0 যে সকল সংখ্যার প্রথমে থাকবে তাদের সংখ্যাটা হচ্ছে 6, মানে 6টা সংখ্যার প্রথমে 0 থাকবে। 0 যে 6টা সংখ্যার প্রথমে আছে সেটা তো আর 5 অঙ্কের নয়। অতএব 5 অঙ্ক বিশিষ্ট সার্থক জোড় সংখ্যার সংখ্যাটা হবে বা গঠন করার যে উপায়টা সেটা হবে কত?
24 থেকে 6 বাদ দিতে হবে, অর্থাৎ 18 উপায়ে। আর এই 18 উপায়ে মানে হচ্ছে সর্বশেষ স্থানে 2 কে রেখে প্রদত্ত অঙ্কগুলো, এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো দ্বারা আমরা 18টার জোড় সংখ্যা গঠন করতে পারবো। অনুরূপভাবে 4 কে যদি এখন আমরা সর্বশেষ স্থানে রাখি 2 এর মতো করলে আমরা পাবো যে 18 উপায়ে আমরা জোড় সংখ্যা গঠন করতে পারি, অর্থাৎ 4 কে সর্বশেষ স্থানে নির্দিষ্ট রাখলে আমরা 18টা জোড় সংখ্যা গঠন করতে পারবো এইখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো দ্বারা। সুতরাং প্রদত্ত অঙ্কগুলো দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট সার্থক জোড় সংখ্যা গঠন করা যাবে। এখানে দেখো, প্রথমে 0 কে যখন আমরা সর্বশেষ স্থানে রাখবো তখন ছিল 24টা, মানে 24 উপায়ে অর্থাৎ 24টা সংখ্যা গঠন করা যাবে। আর 2 কে যখন আমরা সর্বশেষ স্থানে রাখবো তখন সংখ্যা গঠন করা যায় 18টা, বা 18 উপায়ে মানে 18টা সংখ্যা গঠন করা যায়। 4 কে যখন আমরা সর্বশেষ স্থানে রাখবো তখন সংখ্যা গঠন করা যায় এই যে এখানে 18টা। অতএব আমরা এই 24, 18, 18 যদি যোগ করি এতটা জোড় সংখ্যা গঠন করা যাবে। তো তিনটা যোগ করলে হবে 60, মানে 60টা সংখ্যা গঠন করা যাবে। অর্থাৎ প্রশ্নে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো দ্বারা আমরা সার্থক 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা গঠন করতে পারবো 60টা বা 60টা। এইটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমস্যা 3 নামে আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি। এই অঙ্কটাও পরীক্ষায় আসে। একজন বালকের 11টি বিভিন্ন বস্তু আছে, যার মধ্যে 5টি কালো, 6টি সাদা। একটি কালো বস্তু মাঝখানে রেখে যে কোনো 3টি বস্তু এক সারিতে কত প্রকারে সাজানো যায়? এখানে বিষয়টা তোমাকে একটু বুঝতে হবে যে একজন বালকের কাছে বস্তু আছে 11টা। বল দিয়েও অনেক সময় এই অঙ্কটা আসে, বস্তুর জায়গায় বল লেখা থাকবে। তো বস্তু আছে 11টা, 5টা কালো, 6টা সাদা। তো একটা কালো সব সময় মাঝখানে থাকবে। তো আমি এখানে একটা জাস্ট দেখানোর চেষ্টা করেছি যে এইরকম ভাবে তোমাকে সাজাইতে হবে, এরকম যে ফিক্সড হবে সেটা না। তো এই ধরনের এইভাবে এক সারিতে 3টা করে সাজাবে। আমি এই যে চিত্রটা এখানে দিয়ে দিয়েছি, তোমাদের পরীক্ষায় চিত্র দিতে হবে না, জাস্ট এটা বোঝার সুবিধার্থে আমি এই চিত্রটা দিলাম। তো এখানে দেখো, শুধুমাত্র মাঝখানের ক্ষেত্রে বলা আছে মাঝখানের বস্তুটা অবশ্যই কালো হবে। তো এখানে কালো বস্তু হচ্ছে 5টা, এক সারিতে 3টা বস্তু থাকবে, 3টার মধ্যে একটা হবে কালো। তো এই যে একটা কালো, প্রত্যেক সারিতে মাঝখানের বস্তুটা কালো এবং দুই পাশের দুইটা সাদা হইতে পারে, কালো হইতে পারে, এরকম কিছু কিন্তু বলা নাই প্রশ্নে। তার মানে তুমি 2টা সাদা দিতে পারো, 2টা কালো দিতে পারো, একটা কালো একটা সাদা, এরকম ভাবে তুমি সাজাইতে পারো। তো আমরা একটু সমাধানটা দেখি। দেওয়া আছে কালো বস্তুর সংখ্যা 5টি, সাদা বস্তুর সংখ্যা 6টি, মোট বস্তুর সংখ্যা 11টি। জাস্ট প্রশ্নে যেরকম দেওয়া আছে আমি সেটাই লিখলাম। যেহেতু একটি কালো বস্তু সর্বদা মাঝখানে রাখতে হবে, সুতরাং 5টি কালো বস্তুর একটিকে একটি স্থানে রাখা যাবে 5p1 ভাবে। এর মানে হচ্ছে প্রশ্নে বলা আছে, দেখো, এক সারিতে 3টা বস্তু থাকবে এবং মাঝখানের বস্তুটা অবশ্যই কালো হবে। দুই পাশের যে বস্তু দুইটা সেই দুইটার কথা বলা নাই। তার মানে তুমি দুইটাই সাদা নিতে পারো, একটা সাদা একটা কালো, অথবা দুইটাই কালো নিতে পারো, দুই পাশে দুইটা কালো, মানে এক সারিতে 3টাই কালো থাকবে, মাঝখানেরটা তো অবশ্যই কালো থাকবে। তো যে কোনো ভাবে সাজাতে পারো। আমি শুধু চিত্রটা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখন এই যে এক সারিতে 3টা বস্তু থাকবে, তুমি যদি অবস্থান চিন্তা করো, এটা হচ্ছে প্রথম অবস্থানে, যে প্রথম সারির ক্ষেত্রে একটু চিত্রটা দেখো, প্রথম অবস্থান, এটা দ্বিতীয় অবস্থান, এটা তৃতীয় অবস্থান। মানে প্রতিটা সারির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানটা সবসময় কালো বস্তু থাকবে। যেহেতু 5টা কালো বস্তু তোমার হাতে আছে বা বালকের হাতে আছে, তার মানে সেই বালক এই যে মাঝখানের অবস্থানটাতে এই 5টা কালো বস্তুর যে কোনো একটা রাখতে পারে। অতএব বিন্যাস সংখ্যাটা হবে 5p1, অর্থাৎ 5p1, বা এটা আমরা যখন ফ্যাক্টোরিয়াল করব দেখব যে এটার মান হচ্ছে 5। আমি এখান থেকে এটা গুণে গুণে বের করতে পারবো যে প্রথমে 1 নাম্বার বস্তু, দ্বিতীয় বস্তু, তৃতীয় বস্তু, চতুর্থ বস্তু, পঞ্চম বস্তু। মানে এই অবস্থানটাতে 5টা কালো বস্তুকে তুমি 5 ভাবে রাখতে পারো। যেহেতু এখানে একটা অবস্থান বস্তু আছে 5টা, ওই যে সূত্রটা, পারমুটেশনের সূত্র, n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক নিয়ে যদি আমরা সাজাই তাহলে npr হয়। তো এখানে 5টা বস্তু থেকে একটা করে নিয়ে আমরা সাজাবো, তার মানে 5p1 হবে। তো বিন্যাস সংখ্যাটা এখানে পেলাম আমরা 5p1। এখানে এক সারিতে 3টে বস্তু থাকবে, আমি এই কথাটা ইতিমধ্যে বলে ফেলেছি। যেহেতু মাঝখানের বস্তুটা সব সময় কালো বস্তু রাখতে হবে, একটা কালো বস্তু যদি এখানে রেখে দাও তাহলে ওই বালকের হাতে কালো বস্তু থাকবে 4টা আর 6টা সাদা বস্তু, তাহলে টোটাল বস্তু সংখ্যা তখন হবে কয়টা? 10টা। এবং স্থান বাকি থাকবে 2টি। স্থান কয়টা বাকি থাকে? এই যে 3টা, যেহেতু এক সারিতে 3টা স্থান আছে বা 3টা বস্তু রাখতে পারবে, তার মানে মাঝখানের তো কালোই হবে, দুই পাশে 2টা
স্থান বাকি থাকবে। তো আমাদের এখানে দেখো যে এই কথাটাই লিখলাম, 10টি বস্তু বাকি আছে আর স্থান বাকি আছে 2টি। তার মানে হচ্ছে এই 2টা স্থানে 10টা বস্তুকে তোমার সাজাইতে হবে। সুতরাং অবশিষ্ট 2টি স্থানে বাকি 10টি বস্তুকে রাখা যাবে কত উপায়ে? যেহেতু 2টা স্থান আছে মানে প্রতিবারে 2টা করে নিবে। ওই যে NPR সূত্রের মতো, সূত্রটা হবে 10p2 ভাবে, অর্থাৎ বিন্যাস সংখ্যাটা হবে 10p2। অতএব নির্ণীয় সাজানো সংখ্যা হবে 5p1 into 10p2। এটা পারমুটেশনটা যদি আমরা ভেঙে ফেলি বা ফ্যাক্টোরিয়াল এর মান দিয়ে যদি আমরা করি, তখন আমরা পাবো এটার 5p1 এর মানটা হচ্ছে 5, 10p2 এর মান হচ্ছে 90। তো এই দুইটা গুণ করলে আমরা পাবো 450, অর্থাৎ 450। আর এটাই হচ্ছে আনসার। তার মানে হচ্ছে বালকের কাছে যে 11টি বস্তু আছে, যার মধ্যে 5টি কালো 6টি সাদা, এই বস্তুগুলো দ্বারা এক সারিতে 3টা করে যদি সে সাজায় এবং মাঝখানে সবসময় যদি কালো রাখে, তাহলে টোটাল সাজাতে পারবে কত প্রকারে? 450 প্রকারে। এইটাই হচ্ছে আনসার। এখানে যে সাজানো সংখ্যা বের করার সময় আমরা দুইটাকে গুণ করেছি, এর কারণ হচ্ছে এই দুইটা ঘটনায় কিন্তু একই সাথে ঘটতেছে। 5p1 যেটা, এটা মূলত 10p2 এর মধ্যেই ঘটতেছে, তার মানে দুইটা ঘটনা একই সাথে ঘটছে। অতএব আমরা এই দুইটাকে গুণ করব, মানে সাজানো সংখ্যা বের করার সময় এই দুইটা বিন্যাস সংখ্যা বা সাজানো সংখ্যা গুণ করে আমরা মোট সাজানো সংখ্যা বা বিন্যাস সংখ্যাটা বের করব। তো এই ছিল এই স্লাইডে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমস্যা 4 নামে এই স্লাইডে আমি অন্য একটা অঙ্ক দিয়েছি। এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বিভিন্ন সময় এই ধরনের অঙ্কগুলোই আসে। আমরা অঙ্কটা একটু দেখি। ইঞ্জিনিয়ারিং শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে শব্দটা আছে, এই শব্দটার অক্ষরগুলোকে আমরা যদি ভিন্ন ভিন্ন ভাবে সাজাই, তাহলে কত ভাবে সাজাতে পারবো, সেই সাজানোর সংখ্যা বা বিন্যাস সংখ্যাটা বের করতে বলা হয়েছে। এদের কথাগুলোতে 3টি ই একত্রে থাকবে। পরবর্তী প্রশ্নটা বলছে আমরা এই যে ইঞ্জিনিয়ারিং শব্দটাকে বিভিন্ন ভাবে সাজাবো, অক্ষরগুলোকে অবস্থান চেঞ্জ করে, সেক্ষেত্রে 3টা ই কতগুলো শব্দের ক্ষেত্রে বা বিন্যাসের ক্ষেত্রে 3টা ই একত্রে থাকবে, সেই সংখ্যাটা আমাদের বের করতে বলা হয়েছে। এবং কতগুলোতে 3টি ই প্রথমে থাকবে, তার মানে প্রথম দিকে প্রথম 3টা অক্ষর হবে 3টা ই, এইরকম কতগুলো বিন্যাস বা কত প্রকারে আমরা সাজাতে পারবো 3টা ই কে প্রথমে রেখে, সেই সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো আমরা সমাধানটা একটু দেখি। এখানে ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট অক্ষর আছে 11টি। তোমরা গুণে দেখবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম যদি শব্দ দেয়া থাকে আগে ভালো করে গুণে নিবে এবং একই অক্ষর কয়বার আছে, কোনটা কতবার আছে, সেই সংখ্যাটা তোমরা ভালো করে একটু দেখে নিবে। তো এখানে ইঞ্জিনিয়ারিং শব্দটিতে অক্ষর আছে 11টি, এর মধ্যে ই আছে 3টি, এন আছে 3টি, আই আছে 2টি, জি আছে 2টি। এখন ইঞ্জিনিয়ারিং শব্দটির সবগুলো অক্ষর একত্রে নিয়ে সাজানো যায় বা বিন্যাস সংখ্যাটা হবে কত? এখানে যেহেতু 11টা অক্ষর আছে, তার মানে ফ্যাক্টোরিয়াল 11 হবে উপরে, আর নিচে দেখো ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তো এই যে 3 3 2 2 ফ্যাক্টোরিয়াল আমরা যে গুণ করলাম, এগুলো কোত্থেকে আসছে? এই অধ্যায়ে আমরা একটা সূত্র পড়েছি, যদি x সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক একই রকম, q সংখ্যক জিনিস একই রকম, r সংখ্যক জিনিস একই রকম হয়, তাহলে x সংখ্যক জিনিসের সবগুলোকে একত্রে নিয়ে যদি আমরা সাজাই, সেক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যাটা হয় ফ্যাক্টোরিয়াল x বাই ফ্যাক্টোরিয়াল p ইন্টু ফ্যাক্টোরিয়াল q ইন্টু ফ্যাক্টোরিয়াল r। একই রকম ভাবে এখানে যে আমরা লিখলাম, দেখো ইঞ্জিনিয়ারিং শব্দটিতে অক্ষর আছে 11টি, তার মানে এই যে উপরে ফ্যাক্টোরিয়াল 11 লিখলাম, তারপরে ই আছে 3টা, এন আছে 3টা, আই আছে 2টা, জি আছে 2টা, তার মানে এই যে ই 3টার জন্য ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ করতে হবে, এন আছে 3টা, ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ করতে হবে, আই আছে 2টা, এই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, জি আছে 2টা, ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এই ফ্যাক্টোরিয়ালের মানটা বের করে যদি আমরা ভাগ করি, গুণ ভাগটা শেষ করি, তাহলে পাবো কত? 277 200 এত প্রকারে। তার মানে ইঞ্জিনিয়ারিং শব্দটির সবগুলো অক্ষরকে একত্রে নিয়ে আমরা সাজাতে পারবো বা বিন্যাস সংখ্যাটা হবে 277 200। এইটাই প্রথম অংশে বের করতে বলা হয়েছে। তার মানে এটাই হচ্ছে প্রথম অংশের আনসার। আমরা যদি দ্বিতীয় অংশটা দেখি, দ্বিতীয় অংশটা ছিল এদের কতগুলোতে 3টি ই একত্রে থাকবে। তাহলে দেখো ইঞ্জিনিয়ারিং শব্দটিতে ই আছে 3টি, তো 3টি ই কে একত্রে আমরা একটা অক্ষর যদি ধরি, ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট অক্ষর হবে 9টি। আমি এখানে লিখে দিয়েছি, দেখো যেহেতু ইঞ্জিনিয়ারিং শব্দের মধ্যে 3টা ই আছে, তো 3টা ই কে যদি এই যে ব্র্যাকেট দিয়ে এরকম লিখে দিলাম, দেখো 3টা ই কে যদি তুমি একটা অক্ষর বিবেচনা করো, অন্য অক্ষরগুলো তুমি সিরিয়ালি লিখে যাবে, ই বাদ দিয়ে অন্য যেগুলো আছে সবগুলো সিরিয়ালি লিখবে, তাহলে আর ভুল
ভুল হবে না। তো এখানে মোট অক্ষর কয়টা হবে গুণে দেখতে পারো, মোট অক্ষর হবে 9টা। তো 3টা ই কে যখন আমরা একত্রে একটা অক্ষর বিবেচনা করব, সেই ক্ষেত্রে এখানে যে 3টা ই আছে এটার জন্য আলাদা কোনো বিন্যাস হবে না, 3টা ই একটা অক্ষর। আর এখানে বাকি যে অক্ষরগুলো আছে এর মধ্যে একই রকম আছে কিনা সেটা তুমি দেখে নিবে। আমরা জানি এখানে এন আছে 3টি, আই আছে 2টি, জি আছে 2টি। সুতরাং 3টি ই কে একত্রে একটা অক্ষর মনে করলে বা একটি অক্ষর মনে করলে ইঞ্জিনিয়ারিং শব্দটিকে মোট সাজানো যাবে কত প্রকারে? এখানে মোট অক্ষর হয় 9টা, মানে ফ্যাক্টোরিয়াল 9, বাই হবে যেহেতু 3টা এন আছে, 2টা আই আছে, 2টা জি আছে, মানে একই রকম বস্তু আছে। ওই যে ফ্যাক্টোরিয়াল এক্স বাই ফ্যাক্টোরিয়াল পি ইন্টু ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল আর যে সূত্রটা ছিল ওই সূত্রটার মতো করে আমরা লিখছি। তো এখানে 3টা এন আছে, মানে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ করব, 2টা আই আছে, এই যে ফ্যাক্টোরিয়াল 2, 2টা জি আছে ফ্যাক্টোরিয়াল 2। আমরা যদি এটা ফ্যাক্টোরিয়ালের মানটা বের করে গুণ ভাগ করি সেক্ষেত্রে আমরা মানটা পাবো 15120, মানে এত প্রকারে। তার মানে হচ্ছে 3টা ই কে যদি আমরা একত্রে একটা অক্ষর মনে করি, প্রশ্নে যে বলা আছে কতগুলোতে 3টা ই একত্রে থাকবে, 3টা ই একত্রে থাকা মানে একটা অক্ষরের মতো বিবেচনা করতে হবে। তো সেই ক্ষেত্রে বিন্যাস সংখ্যাটা কত হবে? 15120, 15120 প্রকারে। এই 3টা ই কে যদি আমরা একত্রে রাখি তাহলে মোট সাজানো সংখ্যা বা বিন্যাস সংখ্যাটা হচ্ছে 15120। এখন আসি তৃতীয় অংশে। তৃতীয় অংশে বলছে, প্রশ্নটা একটু দেখে নাও আবার, কতগুলোতে 3টি ই প্রথমে থাকবে, মানে 3টা ই কতগুলোতে প্রথমে থাকবে সেই সংখ্যাটা বের করতে হবে। এখানে একটা বিষয় মাথায় রাখবে, এই যে দ্বিতীয় অংশের মধ্যে আমি প্রথমে 3টা ই কে রেখে বোঝানোর চেষ্টা করেছি, এটা জাস্ট বোঝার জন্য যে একসাথে 3টা ই কে একটা অক্ষর বিবেচনা করার জন্য আমরা প্রথমে 3টা ই কে ব্র্যাকেট দিয়ে লিখেছি। এই দ্বিতীয় অংশের ক্ষেত্রে এই 3টা ই এর অবস্থান মাঝখানে হতে পারে, শেষে হতে পারে, যে কোনো স্থানে হতে পারে। এখানে 3টা ই আছে কিন্তু এই 3টা ই মূলত একটা অক্ষরের মতো বিবেচনা করব আমরা, তার মানে এই অক্ষরটা যে কোনো জায়গায় হতে পারে। আর তৃতীয় অংশে যে কথাটা বলছে যে 3টা ই প্রথমে থাকতে হবে, সবসময় প্রথমে থাকবে, এটার জন্য ই এর জন্য আলাদা কোনো বিন্যাস হবে না বা নতুন কোনো সাজানো হবে না। 3টা ই কে সবসময় আমরা যদি প্রথমে রাখি সেক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা বা সাজানো সংখ্যাটা বের করতে বলা হচ্ছে। তো 3টা ই কে প্রথমে নির্দিষ্ট রাখলে, 3টা ই যদি সবসময় প্রথমে থাকে সেক্ষেত্রে ই এর কারণে নতুন কোনো বিন্যাস বা সাজানো আমরা পাবো না। অতএব এই 3টা ই কে নির্দিষ্ট রাখা মানে এই 3টা ই কে আমরা গণা থেকে বাদ দিয়ে দিব। এখানে 3টা ই কে প্রথমে নির্দিষ্ট রাখলে মোট অক্ষর থাকে 8টি, যার মধ্যে এন হচ্ছে 3টি, আই 2টি, জি আছে 2টি। সুতরাং 3টি ই কে প্রথমে নির্দিষ্ট রেখে ইঞ্জিনিয়ারিং শব্দটিকে মোট সাজানো যায় ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, কারণ হচ্ছে 3টা এন আছে, 2টা আই আছে, জি আছে 2টা। তো আমরা এই ফ্যাক্টোরিয়াল 8 কে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করব। তো ফ্যাক্টোরিয়াল 8 কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 1680। যদি এরকম বলা থাকে যে শেষে থাকবে বা প্রথমে থাকবে, যে অক্ষরটা বা যে সংখ্যাটার ক্ষেত্রে বলা থাকবে সেটা তখন আর তুমি কাউন্ট করবে না, কারণ সেটা ফিক্সড হয়ে যাবে। ওই সংখ্যার কারণে বা ওই অক্ষরের কারণে নতুন কোনো বিন্যাস বা সাজানো হয় না। সেক্ষেত্রে বাকি যে সংখ্যা বা অক্ষরগুলো থাকে সেগুলোর জন্য বিন্যাস সংখ্যাটা তুমি বের করবে। তো আশা করি এই ধরনের অঙ্ক আসলে তোমরা পারবে। তো এখানে আমরা এই যে অ্যান্সারটা লিখে দিয়েছি, দেখো প্রথম অংশের অ্যান্সারটা হচ্ছে 2772000 প্রকারে, দ্বিতীয় অংশের অ্যান্সারটা হচ্ছে 15120 প্রকারে, আর তৃতীয় অংশ যেখানে বলা আছে 3টা ই প্রথমে থাকবে সেটার অ্যান্সার হচ্ছে 1680 প্রকারে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমার লেকচার দেখার জন্য, শোনার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি বা লেকচারটি লাইক শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে, এবং তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই সেই ভিডিওটা তোমরা পেয়ে যাও। এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই ভিডিওটি দেখার পরে একটি লাইক দিবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।